বাংলাদেশের সাধারণ মানুষ এখনই বলতে শুরু করেছে, নিম্নবিত্ত দরিদ্র মানুষরা এখনই আওয়াজ তুলতে শুরু করেছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম, এখন আমরা ভালো নেই। কথায় আছে পেটের জ্বালা সব থেকে বড় জ্বালা, এই জ্বালার কাছে বাকি সমস্ত জ্বালাই হার মেনে যায়। মানুষের পেটে যদি ভাত না থাকে তাহলে কূটনীতি রাজনীতি মস্তিষ্ক থেকে বেরিয়ে যায়, মানুষের মাথা আর কাজ করে না। বর্তমানে বাংলাদেশের সাধারণ মানুষ এই পেটের জ্বালাতেই জ্বলে পুড়ে মরছে, তার কারণ মানুষের পেটে ভাত নেই। দুই বেলা ভাত জোগাড় করতে পারছে না বাংলাদেশের সাধারণ দরিদ্র নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষরা। চালের দাম হঠাৎ করেই 12 থেকে 13 টাকা প্রতি কেজি বেড়ে গেছে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে এখন দুই বেলা ভাত খাওয়াটাও বিলাসিতা হয়ে গেছে। দুই বেলা যে আলু সিদ্ধ ভাত খাবে, ডাল ভাত খাবে, সেই পরিস্থিতিও বাংলাদেশে বর্তমানে নেই। সাধারণ মানুষ চাল কিনে খেতে পারছে না। আর এই কারণেই বাংলাদেশে চুরি বেড়ে গেছে, ছিনতাই বেড়ে গেছে। রাত হলেই কিশোর গ্যাং তলোয়ার নিয়ে, রামদা নিয়ে রাস্তায় নেমে পড়ছে, যাকে পারছে তার থেকে ছিনতাই করছে, দোকানে লুটপাট চালাচ্ছে। বাংলাদেশের পুলিশ প্রশাসন তাদেরকে আটকাতে ব্যর্থ হয়ে যাচ্ছে, দিনে দুপুরে ছিনতাই হচ্ছে। বাংলাদেশের সাধারণ মানুষ দুই বেলা ভাত জোগাড় করতে পারছে না। আর এতদিন যে সমস্ত নেতারা, বাংলাদেশের নেতারা ভারত বয়কটের কথা বলতো, ভারতীয় পণ্য বর্জন করার কথা বলতো, ভারতের শাড়ি পুড়িয়ে ভারতীয় সমস্ত প্রোডাক্ট দোকান থেকে ফেলে দিয়ে বড় বড় কথা বলতো যে ভারতীয় পণ্য বর্জন করতে হবে, আমাদেরকে আত্মনির্ভর হতে হবে, স্বনির্ভর হতে হবে, দেশি পণ্য কিনতে হবে, ভারত আমাদের বড় শত্রু, ভারতীয় পণ্য কেনা যাবে না, ভারত থেকে কোনো কিছু আমদানি করা যাবে না। আজকে সেই নেতারা যখন ক্ষমতায় বসেছে তখন বাংলাদেশের সাধারণ মানুষের এই পেটের জ্বালা মেটানোর জন্য ভারত থেকে চাল আমদানি করছে। গত কয়েকদিনে ভারত থেকে বাংলাদেশ 27,000 টন চাল আমদানি করেছে। তারপরেও চালের দাম বাংলাদেশে অস্বাভাবিকভাবে বেড়েছে। প্রতি কেজি ওই যে বললাম 12 থেকে 13 টাকা করে বেড়েছে। সাধারণ মানুষ কি করে চাল কিনবে? ডাল ভাত খেতে গেলেও তো ভাত দরকার, আর ভাত তো আকাশ থেকে পড়ে না, চাল ফুটিয়েই ভাত হয়। আলু সিদ্ধ ভাত খেতে গেলেও ভাত দরকার, চাল দরকার। এই সমস্যাগুলো থেকে নজর ঘোরানোর জন্যই বর্তমানে মোহাম্মদ ইউনূসের সরকার সীমান্তে ভারতের সঙ্গে ঝামেলা পাকানোর চেষ্টা করছে। এই যে দেখছেন বর্ডারে, ভারত বাংলাদেশ বর্ডারে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে ঝামেলা হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, কথা কাটাকাটি হচ্ছে, তার কাটা দিতে ভারতীয় সীমান্ত রক্ষীদেরকে বাংলাদেশ বিজিবি বাধা দিচ্ছে। এই সবকিছুই বাংলাদেশের সাধারণ মানুষের নজর ঘোরানোর জন্য। বাংলাদেশের সাধারণ মানুষ যাতে এই বিষয়গুলো নিয়ে মেতে থাকে, একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি করা যায়, একটা দেশত্ববোধক ভাব বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যাতে জাগিয়ে তোলা যায়। খালি পেটে থাকো, না খেয়ে মরো, কোনো সমস্যা নেই, কিন্তু যুদ্ধ করতে হবে, ভারতকে শিক্ষা দিতে হবে। অথচ ভারতের পাঠানো চাল খেয়েই এরা বেঁচে আছে। একদিকে বলছে ভারত বয়কট করতে হবে, ভারতীয় পণ্য বর্জন করতে হবে, ভারতের শাড়ি পুড়িয়ে দিচ্ছে, আবার বলছে আমরা তো টাকা দিয়ে চাল কিনে আনছি ভারত থেকে। মানে অদ্ভুত সব যুক্তি বাংলাদেশের মানুষের, বাংলাদেশের নেতাদের। পাকিস্তান থেকে চাল আমদানি করুন, আমেরিকা থেকে চাল নিয়ে আসুন। মোহাম্মদ ইউনূসের তো খুব ভালো সম্পর্ক রয়েছে জো বাইডেনের সঙ্গে, এখনো জো বাইডেন ক্ষমতায় রয়েছে, 20 তারিখের পরে আর থাকবে না, তখন অন্য বিষয়। মোহাম্মদ ইউনূসও থাকবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। বাংলাদেশের মানুষ কিন্তু আস্তে আস্তে মোহাম্মদ ইউনূসের উপরে ক্ষেপে যাচ্ছে। শেখ হাসিনা তো বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, পালানোর সময় পেয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে সুযোগ করে দিয়েছে। ভারতীয় সেনা গিয়ে বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে নিয়ে আসেনি, বাংলাদেশের সেনাবাহিনী নিরাপত্তা দিয়ে শেখ হাসিনাকে ভারতে দিয়ে গেছে। কিন্তু মোহাম্মদ ইউনূস মনে হয় পালানোর সুযোগটাও পাবে না। বাংলাদেশে খুব তাড়াতাড়ি যদি এরকমই পরিস্থিতি চলতে থাকে, দুর্ভিক্ষ দেখা দেবে, তখন প্রয়োজন পড়বে আবার সেই ভারতের, যেই ভারতকে এত গালমন্দ করছে, যেই ভারতকে নিয়ে এত কটু কথা বলছে, সেই ভারতেরই প্রয়োজন পড়বে, সেই ভারতকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এই অন্তর্বর্তী সরকার ভারতের সাথে পায়ে পা বাঁধিয়ে একটা ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে, যাতে ভারতের সঙ্গে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় এবং সাধারণ মানুষের নজরটা সেদিকে ঘুরিয়ে দেওয়া যায় যে বাংলাদেশে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে, এই সময় মানুষকে একটু কষ্ট করতে হবে, মানুষকে না খেয়ে থাকতে হবে, মানুষকে একবেলা খেয়ে থাকতে হবে, তার কারণ আমাদের বাইরের শত্রুর সঙ্গে মোকাবিলা করতে হবে, ভারতের সঙ্গে আমাদের যুদ্ধ করতে হবে, আপনারা একবেলা খেয়ে থাকুন।
এই পরিস্থিতি তৈরি করতে চাইছে মোহাম্মদ ইউনূসের সরকার। এটা ভারত খুব ভালো করেই বুঝে গেছে, তাই মোহাম্মদ ইউনূসের পাতা ফাঁদে ভারত কোনোদিনই পা দেবে না। ভারত এতটা নির্বোধ নয়, ভারত সরকার এতটা নির্বোধ নয়। ভারত সরকার খুব ভালো করে জানে মোহাম্মদ ইউনূস কি করতে চাইছে। ভারত সরকার ধৈর্য ধরে রয়েছে, তার কারণ মোহাম্মদ ইউনূসের প্রতি সাধারণ মানুষের ক্ষোভটা দিন দিন বেড়ে যাচ্ছে। ভারত সরকার যদি বাংলাদেশের পাতা ফাঁদে পা দিয়ে দেয় তাহলে মোহাম্মদ ইউনূস সফল হয়ে যাবে। আপনি এই যে ডটগুলোকে মেলাতে পারবেন। এই যে বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমি আপনাকে বলি, সেই সময় মুক্তিযুদ্ধের সময় আমরা জামাত শিবিরের বিরুদ্ধে আন্দোলন, আমরা আমাদের বাপ দাদারা চাচারা স্লোগান দিয়েছিল আপনার লাহোর না ঢাকা বা পিন্ডি না ঢাকা, মানে পাকিস্তানের অঞ্চলকে তখন বলা হতো। খেয়াল করে দেখেন প্রতিশোধ স্পৃহাটা কোন লেভেলের। সেই সময় যেহেতু আমরা ওই স্লোগানটা দিয়েছি যে করাচি না ঢাকা, পিন্ডি না ঢাকা, লাহোর না ঢাকা, ঢাকা ঢাকা, ওইটার প্রতিশোধ হিসেবে তারা কিন্তু বলছে দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। যদি দিল্লির বিরুদ্ধে আপনাদের এই লেভেলের প্রতিরোধ হয়, তাহলে দিল্লি থেকে চাল আনলেন কেন? 20,000 টন, 50,000 টন মেট্রো রেলের টিকিট আনলেন কেন আপনি? ফলে এখানে পুরো ভারত বিরোধিতা যারা করছে বা ভারত বিদ্বেষ, মাথায় রাখতে হবে যে ভারত এবং বাংলাদেশ দুটি সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে আমার সবকিছুর মিল হবে নাকি? ভারত আমাকে তার বেনিফিটটা রেখে, ভারত চাইবে তার বেনিফিটটা বেশি থাকুক, এটা যে কোনো রাষ্ট্রই চাইবে। আমি চাই না যে আমার টিভি গুলো ভারতে চলুক। কেন? আমি আমার হেজিমনি ক্রিয়েট করতে চাই, আমি আমার কালচারাল যেই অ্যাম্বিটটা সেই চৌহদ্দিটাকে বাড়াতে চাই। এটাই তো স্বাভাবিক নিয়ম। প্রত্যেকটা দেশই, আমাদের দেশে আপনার পশ্চিমের হেজিমনি আছে না? ছোটবেলা থেকে ইংরেজি শিখি না? ইংরেজি শিখবো কেন এখন যদি আমি প্রশ্ন করি? তো আলটিমেটলি এই হেজিমনি প্রত্যেকের রাষ্ট্রের আছে। তো ভারতের সাথে আমাদের ডিলিংসটা হবে নিজের স্বার্থকে বজায় রেখে, অ্যাবসলিউটলি ফাইন এই আলাপে। কিন্তু আপনি যখন হাওয়ায় তলোয়ার মারবেন, অর্থাৎ বাংলাদেশের হুজুরদের মতো, হুজুররা কি করে? চারোদিকে তারা নাকি নাস্তিক দেখতে পায়, চারোদিকে নাকি ইসলাম বিদ্বেষী দেখতে পায়। কেন দেখতে পায়? কারণ চারোদিকে যদি ওরা ইসলাম বিদ্বেষী না দেখতে পায়, নাস্তিক দেখতে না পায়, তাহলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো বাংলাদেশে 95-96% মুসলিম রাষ্ট্রে আপনি ইসলাম প্রতিষ্ঠা করবেন কোন জায়গাতে? আপনাকে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে যদি চান, তাহলে ইসরায়েলে যান, আপনাকে যেতে হবে পোল্যান্ডে, আপনাকে যেতে হবে রোমানিয়া, ইংল্যান্ডে, আমেরিকায়। আপনি ওইসব দেশে না গিয়া 97-95% মুসলমানের দেশে এসে আপনি ইসলাম প্রতিষ্ঠা করতে চান। একইভাবে যেইখানে ভারতের সাথে আমার কোনো ঝামেলাই নাই, ভারতের সাথে আমার কোনো প্রবলেমই নাই, সীমান্তে আমার সংঘাত আছে, সেই জায়গাতে আমার আদালতে যাওয়ার সুযোগ আছে। কোনো কন্ট্রাক্টে যদি প্রবলেম হয়, আদালতে যাওয়ার সুযোগ আছে, সেটা রদ করার সুযোগ আছে। সেইটা না করে আপনি বলতেছেন দিল্লি না ঢাকা। দিল্লি কি করেছে? 5ই অগাস্টের পর বলা হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা অ্যাকোমোডেট করেছে, এটার জন্য অনেক ক্ষোভ। তাহলে তারেক রহমানকে যে ইংল্যান্ড এতদিন ধরে অ্যাকোমোডেট করলো, ইংল্যান্ডের বিরুদ্ধে তো আপনার কোনো ক্ষোভ দেখা যায় না। আপনি আপনার যে দলের নেতা গোলাম আজম 1971 সালের পরে সে যে ইংল্যান্ডে গেল, কই? আমি তো বলি নাই যে ইংল্যান্ড রাজাকারদেরকে প্রতিষ্ঠা করেছে। মাননীয় প্রধানমন্ত্রীকে একটা নিরাপত্তার জন্য এক জায়গা থেকে অন্য জায়গাতে স্থানান্তরিত করা হয়েছে। এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি হাওয়ায় তলোয়ার চালাচ্ছেন। অর্থাৎ এই রাজাকারদের রাজনীতিটাকে চাগিয়ে রাখার জন্যই এই বিদ্বেষগুলো করা হচ্ছে। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন, আর আমাদের জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন। আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে ভিডিও তৈরি করতে মোটিভেট করে, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আশেপাশে সবার খেয়াল রাখুন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।